শীর্ষ আদালতের নির্দেশ মেনে বিবেচনাধীন ভোটারদের তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন, এবং সেখানে দেখা গেল যে 60 লক্ষেরও বেশি যে বিবেচনাধীন ভোটার ছিলেন তার মধ্যে বাদ পড়েছে 27 লক্ষের নাম। আর সেখান থেকে উঠে আসছে ট্রাইব্যুনালের কথা, অর্থাৎ যাদের নাম এই পর্যায়েতেও বাদ পড়লো তাদের ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে ভোটার লিস্টে নাম তোলার জন্য। আর সেটা নিয়েই আমি আলোচনা করব আমার সহকর্মী তুহিনার সঙ্গে। এই যে বিপুল পরিমাণ নাম বাদ পড়লো যে মানুষদের, তারা কি এই নির্বাচনে আর ভোট দেওয়ার কোনো সুযোগ পাবেন? এই নির্বাচনে ভোট দু দফায় ভোট হচ্ছে। 23 তারিখ একটি ভোট হচ্ছে, 23 এপ্রিল, এবং 29 এপ্রিল একটি ভোট হচ্ছে। প্রথম দফায় নির্বাচনের জন্য মনোনয়ন পেশের শেষ দিন ছিল 6 এপ্রিল। অর্থাৎ যে নিয়ম রয়েছে 6 এপ্রিলের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা বা লিস্ট তা সম্পন্ন হয়ে যায়। নতুন করে তাতে যদি সংযোজন করতে হয় সেক্ষেত্রে তার আইনি নির্দেশ যদি না থাকে, সাধারণ নিয়ম অনুযায়ী বা কমিশনের নিয়ম অনুযায়ী সেই 152টি কেন্দ্রের জন্য সেখানে নতুন করে কোনো নাম, ভোটারের নাম সংযোজিত মানে কিন্তু এই হয় না। 152টা কেন্দ্র যেটা তুমি বলছো যে 23 তারিখে নির্বাচন রয়েছে, একদমই। তাহলে এই যে 23 তারিখে যেখানে যেখানে নির্বাচন, যেটা খুব ব্রডার ওয়েতে যদি বলা যায়, তাহলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান, এই 4টে জেলাতেই মূলত 29 তারিখ নির্বাচন। তার বাইরে বাকি বাংলার পুরোটাই 23 তারিখে নির্বাচন। এই 23 তারিখে যে এতগুলো জেলায় যে নির্বাচন, এবং সেখানে যাদের নাম বাদ পড়লো, এখানে আমি দেখতে পাচ্ছি যে নাম বাদের তালিকায় প্রথম সারিতে রয়েছে মুর্শিদাবাদে দেখা যাচ্ছে 4.5 লক্ষেরও বেশি নাম অ্যাডজুডিকেশনের তালিকা থেকে বাদ গেছে। তার আগে আরো ড্রাফট এবং চূড়ান্ত তালিকাতেও বাদ গিয়েছিল। নাম বাদ গেছে অনেক মালদাতে 2,39,000 নাম বাদ গেছে মালদাতে, এই অ্যাডজুডিকেশন মানে বিবেচনাধীন ভোটারের তালিকা থেকে। উত্তর দিনাজপুরে 1,76,972 জনের নাম বাদ গেছে, এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে অনেকটা নাম বাদ গেছে। তাহলে এরা কেউই তাহলে 23 তারিখের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এই অনেকটাই এর উত্তর নির্ভর করে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্টে 13 এপ্রিল এই এসআইআর সংক্রান্ত একটি মামলা উঠবে। সর্বোচ্চ আদালত যদি নির্দেশ দেয় যে এই সংযোজন, অর্থাৎ যারা এই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তারা যদি ট্রাইব্যুনালে যান এবং তাদের নাম সংযোজিত করার নির্দেশ ট্রাইব্যুনালের তরফ থেকে দেওয়া হয়, এবং এই 6 তারিখের শেষ যে ফ্রিজ করে দেওয়া হলো তালিকা, তা খুলে দেওয়ার জন্য যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেন সেক্ষেত্রে তাদের নাম সংযোজনের একটা জায়গা থাকতে পারে। অর্থাৎ পুরোটাই কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্ট কি বলছে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে ট্রাইব্যুনাল এত নাম বাদ গিয়েছে, তার সবটার নিষ্পত্তি কি এই 13 তারিখের মধ্যে সম্ভব, বা যবে নির্বাচন তার আগে কি এই বিপুল পরিমাণ নামের নিষ্পত্তি সম্ভব? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তুমি যদি একদম আইনি প্রক্রিয়ার কথাই ধরি, তুমি যেটা বললে যে 23 তারিখ যেখানে নির্বাচন, যার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গেছে 6 তারিখ, সেগুলোতে আর কমিশনের নিয়ম অনুসারে সেখানে আর নতুন করে কোনো নাম সংযোজন সম্ভব নয়। তাহলে 29 তারিখের যেখানে যেখানে নির্বাচন, অর্থাৎ কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, সেখানে তো মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পেরোয়নি। তাহলে এর মাঝখানে ট্রাইব্যুনাল যদি কিছু নাম তারা যদি অ্যাপ্রুভ করেন, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? দেখো, দ্বিতীয় দফায় নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 12 এপ্রিল। তার মধ্যে যদি ট্রাইব্যুনাল কিছু নাম নিষ্পত্তি করে দেয় সেক্ষেত্রে 12 তারিখ অবধি চূড়ান্ত ভোটার তালিকা যতক্ষণ না ফ্রিজ হচ্ছে তাদের নাম কিন্তু সংযোজিত করা যাবে। অর্থাৎ তাহলে এই ট্রাইব্যুনালটা কবে থেকে চালু হচ্ছে? অনেকদিন ধরে তো আমরা শুনতে পাচ্ছি যে একটা ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের এই মুহূর্তে হাল হকিকত কি? 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে প্রাক্তন বিচারপতিরা তারা শুনবেন আবেদনকারীদের কথা, এবং অনলাইন এবং অফলাইন দুক্ষেত্রে দুভাবেই কিন্তু আবেদন করা যাচ্ছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যেই জায়গায় ট্রাইব্যুনালের অফিস হবে তার পরিকাঠামো কি, সেই উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো শেষ যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে 5টি মামলা এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল শুনেছে, তাও আবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলাগুলির আগে নিষ্পত্তি হয়েছে। এগুলো বোধহয় যারা প্রার্থী হবেন বলে মনস্থ করেছিলেন সেরকম কিছু ব্যক্তির, যারা সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এই যাদের নিষ্পত্তি পর্ব এখন ট্রাইব্যুনালের মাধ্যমে চলছে। কিন্তু আম আদমি, সাধারণ মানুষ, তাদের জন্য এই বিচার
পর্ব অর্থাৎ ট্রাইব্যুনালের বিচার পর্ব কবে থেকে শুরু হবে? এইটা কিন্তু একটা বড় ধোঁয়াশা। তার কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি জানান যে ট্রাইব্যুনালের জন্য কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির তরফ থেকে একটি নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে। সেই গাইডলাইন তৈরির পরই যারা সাধারণ মানুষ তারা কিন্তু তাদের আবেদন, অর্থাৎ অনলাইন এবং অফলাইনে তারা যে আবেদন করেছেন, সেই আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাদের কথা শুনবে এবং পরবর্তী ক্ষেত্রে মামলার নিষ্পত্তি হবে। আমার নিশ্চয়ই মনে আছে শীর্ষ আদালত একটা নির্দেশ দিয়েছিল যে নাম বাদ যাদের পড়ছে অ্যাডজুডিকেশনে, আন্ডার অ্যাডজুডিকেশনে, সেখানে কারণটা উল্লেখ করতে হবে কেন তার নাম বাদ পড়ছে। কিন্তু আমরা কি ভোটার তালিকায় সেরকম কোনো কারণ দেখতে পেলাম? যাদের নাম বাদ পড়েছে তারা কি জানতে পারলেন যে কি কারণে নাম বাদ পড়েছে? না, বিবেচনাধীন ভোটার যারা ছিলেন তাদের নাম কি কারণে বাদ পড়েছে তা কিন্তু যে তালিকা কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে সেখানে ছিলেন না। কিন্তু আবেদনের সময় দেখা যাচ্ছে তাদেরকে একটি নির্দিষ্ট কারণ দেখাতে হচ্ছে যে কেন তাদের নাম বাদ পড়ছে। সেই সেটা তিনি জায়গায় কি করে জানবেন? এই জায়গাটায় একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে যে কেন তাদের নাম বাদ পড়ছে তার সদুত্তর কিন্তু যিনি আবেদনকারী তাদের কাছেও নেই। অর্থাৎ পুরো বিষয়টি নিয়ে এই জায়গায় ধোঁয়াশা কিন্তু কাটছে না। আর এখানে আরেকটা প্রশ্ন ওঠে, যেটা আমার বন্ধু, তার নাম বাদ পড়েছে। তিনি থাকেন একদম উত্তরবঙ্গের শেষ প্রান্তে, অসম এবং আলিপুরদুয়ারের সীমান্তবর্তী এলাকায়। তিনি অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তার জন্য তাকে একটা নোট বা রিসিটও দেওয়া হয়েছে একটা। কিন্তু তিনি কি সরাসরি এই ট্রাইব্যুনালে, মানে আবেদনকারী হিসেবে তাকে কি সরাসরি ডাকা হবে, বা সেটা ভার্চুয়ালি হোক, বা তিনি কি কোনোভাবে সেই ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে পারবেন? এখনো পর্যন্ত যেই তথ্য আমরা পাচ্ছি, হয়তো আবেদনকারীকে সশরীরে হাজির হতে নাও হতে পারে। না না, সশরীরে নয়, আমি যদি ভার্চুয়াল মাধ্যমেও তিনি কি এই ট্রাইব্যুনালের যে বিচার পর্ব, সেই বিচার পর্বে তিনি কি উপস্থিত থাকতে পারবেন আবেদনকারী? অর্থাৎ তুমি যেটা বলতে চাইছো যে তার উপস্থিতি বা তার কথা শোনা পার্টিসিপেশন হবে থাকবে কিনা? হবে কিনা, এটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। যদিও এখনো পর্যন্ত যে ট্রাইব্যুনালের গাইডলাইন তা তৈরি হয়নি, সেই গাইডলাইন তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট তথ্য হাতে পাওয়া যাবে। সেই গাইডলাইন কবে তৈরি হবে, কবে কাজ শুরু হবে? তার অনেকেরই উত্তর এখনো পর্যন্ত নেই, কারণ গাইডলাইন কবে তৈরি হবে, কবে ট্রাইব্যুনাল সাধারণ মানুষের জন্য কাজ শুরু করবে, সেই উত্তর এখনো পর্যন্ত কিন্তু কমিশনের তরফ থেকেও মেলেনি। তারা পুরো বিষয়টি বিবেচনাধীন বা সুপ্রিম কোর্টের বিষয় বলে তারা কিন্তু সেই দিকে দায় ঠেলছে। এখানে তো একটা তাহলে কোথাও সেই সংশয়টা তৈরি হয়েই রইলো এর আগে লজিক্যাল ডিসক্রিপেন্সির সময়তেও, যেখানে আবেদনকারী বা ভোটার সরাসরি তার উপস্থিতি ছিল না। অনেকেই দাবি করছেন পাসপোর্টের মতো নথিও তার কাছে আছে, তারপরও তার নাম বাদ গেছে। তাহলে সেই সমস্যাটা তো এরপরও হতে পারে যদি না তিনি তার কথাটা বলতে পারেন। বা এর আগে তোমার নিশ্চয়ই মনে আছে শীর্ষ আদালত লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় একটা কথা বলেছিল যে প্রয়োজনে একজন ভোটার একজন প্রতিনিধি নিয়োগ করতে পারবেন, তিনি আইনজীবীও নিয়োগ করতে পারবেন। সেটা কি এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে কোনো ভোটার এরকম আইনজীবী তার পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করবার জন্য নিয়োগ করতে পারবেন? ট্রাইব্যুনালের তাদের কার্যক্রম কিভাবে হবে বা তারা কিভাবে এই মামলাগুলি নিষ্পত্তি করবে, সেই পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা কিন্তু এখনো কাটছে না। কারণ যে আমরা 5টা মামলা দেখেছি তা কিন্তু বিশেষভাবে আবেদন করার ভিত্তিতে তার মামলাগুলি নিষ্পত্তি হয়েছিল। কিন্তু কিভাবে এই মামলাগুলি শোনা হবে বা ভার্চুয়ালি যিনি আবেদনকারী তিনি উপস্থিত আদৌ থাকতে পারবেন কিনা বা তাকে সেই সুযোগ দেওয়া হবে কিনা, তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা কাটছে না। আরেকটা প্রশ্ন এসেই যায়, সেটা হচ্ছে ট্রাইব্যুনালেও ধরে নাও কারোর নাম বাদ গেল, তাহলে তিনি ভবিষ্যতে কখনো কি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন? তিনি কি ভারতের ভোটার হতে পারবেন? যেটা সম্ভাব্য একটা প্রক্রিয়া, যেই বিষয়টি উঠে আসছে যে তারা হয়তো নতুন করে আদালতে আবেদন জানাতে পারবেন যে তাদের কাছে এই সমস্ত নাগরিকত্বের নথি রয়েছে, পাসপোর্ট বা আধার কার্ড সহ অন্যান্য যে নথি রয়েছে, এবং তা সত্ত্বেও তাদের নাম বাদ গিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি? এই যে 27 লক্ষ মানুষ যাদের নাম ট্রাইব্যুনালে জন্য বিবেচিত হলো, অর্থাৎ যাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে, সেখানেও যাদের নাম বাদ পড়ে যাবে, অর্থাৎ 27 লক্ষের মধ্যে তর্কের খাতিরে আমি ধরে নিলাম 2 লক্ষ বা 3 লক্ষ মানুষের নাম বা তার বেশি কিছু নাম বাদ পড়লো, তারা কি ভবিষ্যতে কখনো ভোট দিতে পারবেন? তারা কি ভবিষ্যতে ভোটার লিস্টের নাম তুলতে পারবেন? সেই বিষয়টাও কিন্তু এখনো স্পষ্ট নয়, আর পুরোটাই ঝুলে রয়েছে শীর্ষ আদালতের বিবেচনার ওপর।